1970 থেকে 80-র দশকের সময়টাকে আপনারা ইউনাইটেড স্টেটসের সিরিয়াল কিলার এরা বলতে পারেন। বহু তাবড় তাবড় সিরিয়াল কিলার এই সময়টাতে দেখা দিয়েছিল। জেফ্রি ড্যামার, জন ওয়েন গেসি, চার্লস ম্যানসন, কিন্তু এদেরকেও ছাড়িয়ে চলে গেছিল যে লোকটা, তার নাম বান্ডি, থিওডোর রবার্ট বান্ডি। তিরিশ জনকে খুনের স্বীকারোক্তি পাওয়া গেছিল তার কাছ থেকে। তবে পুলিশ আন্দাজ করে যে এই সংখ্যাটা 30-এর থেকে অনেকটা বেশি। তার ভিকটিমের প্রত্যেকেই ছিল মহিলা, শ্বেতবর্ণা সুন্দরী মহিলা। প্রত্যেকের বয়স ওই লেট টিনেজ বা আর্লি 20s-এর মধ্যে। এদেরকে শুধু খুন করেই কিন্তু ক্ষান্ত দিত না বান্ডি, সে এদের লাশগুলোকে বারবার ধর্ষণ করত। এমনকি জঙ্গলে লাশগুলোকে ফেলে দিয়ে আসার পর কবর দেওয়ার পরও তাদের কাছে বারবার ফিরে যেত সে, তাদের আবার ধর্ষণ করার জন্য। এই দুর্ধর্ষ সিরিয়াল কিলারের জীবন কাহিনী আজকে আপনাদের শোনাবো অপরাধ সূত্রের মঞ্চে, যেখানে আমরা আপনাদের গল্প শোনাই না কোনো বইয়ের পাতা থেকে নয়, বরং পুলিশের খাতা থেকে। দিনটা 11ই জুন 1974। ইউনাইটেড স্টেটসের 50টা স্টেটসের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হল ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, কারণ সেখানে হোয়াইট হাউস অবস্থিত। সমস্ত ইউনাইটেড স্টেটসের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড সেখান থেকেই সংগঠিত হয়। তো সেখানকার একটা খুব বিখ্যাত ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের একজন ছাত্রী জর্জিয়া হকিন্সকে তার বাড়ির থেকে এগিয়ে দিয়ে এলো তার বয়ফ্রেন্ড। মেয়েটি সেখান থেকে হেঁটেই যাবে, সেখান থেকে হেঁটে অল্পক্ষণই সময় লাগে তার বাড়ি অবধি। সেই রাস্তায় যেতে যেতে তার একজন বন্ধুর সাথে দেখা হলো। সেই বন্ধু তাকে দেখে জিজ্ঞেস করলো যে তোর মুখটা এরকম লাগছে কেন, তুই কি কোনো কিছু নিয়ে খুব দুশ্চিন্তা করছিস? মেয়েটি বলল, হ্যাঁ, পরদিন আমার স্প্যানিশ পরীক্ষা, কিন্তু আমার প্রিপারেশন সেই লেভেলের না, বুঝতে পারছি না এক্সাম কীরকম হবে। চলে যাওয়ার আগে বন্ধুটি লক্ষ্য করেছিল একটি সুদর্শন যুবক হাতে স্লিং জড়ানো, সে হকিন্সের দিকে এগিয়ে আসছে। বন্ধুটি চলে যাওয়ার পর ছেলেটি হকিন্সকে এসে বলে যে তার হাতে তো চোট লেগেছে, তার গাড়িতে কিছু মালপত্র তুলতে হবে। ছেলেটি সুদর্শন, কথাবার্তাও অত্যন্ত মার্জিত, সুতরাং একটু দুর্বলতা জন্মালো হকিন্সের মধ্যে। সে রাজি হয়ে গেল। তো সে যখন ছেলেটির সঙ্গে গিয়ে গাড়িতে মালপত্র তুলছে, তার মাথায় পিছন থেকে ক্রোবারের আঘাত করলো ছেলেটা। ক্রোভার মানে হচ্ছে ধরুন লোহার একটা লম্বা স্টিক, সেটা দিয়ে মেয়েটার মাথায় আঘাত করেছিল ছেলেটা এবং তাকে তুলে নিয়েছিল তার গাড়িতে। এই হাতে স্লিং জড়ানো ছেলেটি সেই কুখ্যাত সিরিয়াল কিলার টেড বান্ডি। আর যে গাড়িটায় তুলে নিল সেটা তার সমস্ত কুকর্মের সাক্ষী ব্রাউন কালারের একটা ভক্সওয়াগন বিটেল। আমরা টেড বান্ডির একটা সাক্ষাৎকার পড়ছিলাম, সেখানে টেড বান্ডি বলছে যে গাড়ির মধ্যে মেয়েটির একবার জ্ঞান ফিরে এসেছিল। জ্ঞান ফিরে আসার পর প্রথম সে যে প্রশ্নটা করেছিল সেটা হচ্ছে, আমার পরের দিন স্প্যানিশ পরীক্ষা আছে, তুমি কি আমায় স্প্যানিশে হেল্প করবে? মারা যাওয়ার আগের মুহূর্তে কার মাথায় যে কী চিন্তা আসে শেষবারের মতো, এটা বলা ভারী মুশকিল। তা সে যাই হোক, এই মেয়েটির গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করেছিল টেড, এবং তাকে কবর দেওয়ার পর 3 বার ফিরে গেছিল তার কবরে। কেন আপনারা জানেন? এমনকি এও জানা যায় পরদিন যখন ওই সরোরিটি হাউস যাওয়ার রাস্তাটায় পুলিশে ছয়লাভ, সেই সময় টেড বান্ডি ওই রাস্তায় গিয়ে হকিন্সের ফেলে যাওয়া নেকলেস আর একটা স্লিং ব্যাগ ছিল, সেই দুটো কুড়িয়ে এনেছিল ওখান থেকে। সাহস ভাবুন! হ্যাঁ, ঠিক এতটাই ধূর্ত এবং তুখোড় অপরাধী ছিল টেড বান্ডি। তার ছোটবেলাটাও একটু অদ্ভুত। তার পরিবারে ছিল তার বাবা মা এবং টেডরা ছিল 5 ভাই বোন। টেডকে ভীষণ ভালোবাসতেন ওর বাবা মা। টেডের যত খেলাধুলা ছিল আমরা কি নিয়ে খেলি, খেলনা গাড়ি টাড়ি নিয়ে। টেড খেলতো বড় বড় কিচেন নাইফ নিয়ে। তার টাইম পাস ছিল ইঁদুর বা র্যাবিটকে গর্ত থেকে টেনে বার করা, তারপর সেগুলোকে মেরে ফেলা। এমনকি লোকালিটির কিছু বাচ্চাকে সে জলে ডুবিয়েও মেরে ফেলার চেষ্টা করেছিল একদম ছোটবেলাতেই। টেডের প্রিয় মানুষ ছিল তার দাদু। তার দাদুর বাড়িতে তার গোটা ফ্যামিলি বেশ কিছুদিন ছিল। দাদু দিদিমার ওপর প্রচণ্ড অত্যাচার করত, আর এতেই ভীষণ মজা পেত টেড। দাদুর হিংস্র পশুদের মুখ এবং শিঙের কালেকশন ছিল, সেগুলো দেখতেও টেডের ভীষণ মজা লাগত। এরপর আস্তে আস্তে টেড বড় হয়। টেড ছিল অন্তর্মুখী, সে খুব একটা কারোর সাথে কথাবার্তা বলতো না। 1968 সালে সে কেনে নিজের প্রথম গাড়ি।
ভক্সওয়াগন বিটল যেটার কথা বলছিলাম। পরবর্তীকালে নাকি সে ওই পিছনের যে প্যাসেঞ্জার সিট হয় সেগুলোকে পুরোপুরি রিমুভ করে দিয়েছিল, মানে ওগুলো আর ওখানে রাখেনি, সেগুলো খুলে ফেলে ওখানে নাকি সে যাদের কিডন্যাপ করতো তাদের লাশ শুইয়ে রাখতো। জর্জিয়া হকিন্সের যে গল্পটা আপনাদের শোনালাম সেটা টেডের জীবনের একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র। এর আগেও টেড আরও 2-3 জন মেয়েকে একইভাবে খুন করেছে। কি ছিল টেডের মোডাস অপারেন্ডি? বারবার একই স্টাইলে খুন করেও সে পুলিশের হাত থেকে বেঁচেছিল কিভাবে? কেন সে ধরা পড়তো না? জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের গল্পটা শেষ পর্যন্ত। আর এই ফাঁকে গল্পটা একটা লাইক তো করে দেওয়াই যায়। যাই হোক, প্যাসিফিক নর্থ ওয়েস্ট এলাকায় তখন পরপর ঘটছে এই একই রকমের ঘটনাগুলো। হাতে ক্লাচ এবং গলায় স্লিং বাঁধা একজন সুদর্শন যুবক মার্জিত ভাষায় এসে মেয়েদেরকে বলছে তার গাড়িতে মালপত্র তুলে দেওয়ার জন্য। মেয়েগুলো মায়ায় পড়ে এগিয়ে যাচ্ছে, আর তারা কেউ ফিরে আসছে না। এমনকি ঘরের বেসমেন্ট থেকে পর্যন্ত মেয়ে তুলেছিল এই টেড বান্ডি। প্রচণ্ড আতঙ্কে দিন কাটাচ্ছিল সমস্ত মেয়ে, এমনকি রাতের দিকে ঘর থেকে বেরোনো পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছিল। হকিন্সের কিডন্যাপিংয়ের কয়েকদিন পরেই লেক সামাসি স্টেট পার্ক থেকে আরও 2টি মেয়ে কিডন্যাপ হলো। সেখানে উপস্থিত আরও 5টা মেয়ে জানালো যে একটি ছেলে এসে তাদেরকেও বলেছিল যে তার সেইল বোটটা গাড়িতে তুলে দেওয়ার জন্য। তারা ছেলেটিকে সাহায্য করবে বলে এগিয়ে গিয়েও ছিল, কিন্তু সেখানে কোনো সেইল বোট দেখতে না পেয়ে তারা পালিয়ে গিয়েছিল। ছেলেটির হাতে স্লিং বাঁধা ছিল। ছেলেটা কানাডিয়ান বা ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতো এবং অত্যন্ত সুদর্শন। এই 5টি মেয়ের সাহায্যে পুলিশ ছেলেটির একটি স্কেচ তৈরি করে। এই ছবিগুলো প্রকাশ্যে আনার কিছুদিন পরেই পুলিশের কাছে একটা ফোন এলো। ফোন করেছেন সিটেল ক্রাইম প্রিভেনশন অ্যাডভাইজারি কমিশনের একজন সদস্য। তিনি জানালেন যে এই ছবি ছেলেটিকে সে চেনে, সে তারই একজন কলিগ, আর তার নাম সত্যিই টেড বান্ডি। পুলিশের কাছে তখন রোজ শয়ে শয়ে এরকম কল আসছে, সুতরাং এই কলটাকে পুলিশ পাত্তা দিল না। তারা জানতেও পারল না এই ব্যক্তি ঠিক আইডেন্টিফাই করেছিল ছবিটাকে। টেড বান্ডি সত্যি সত্যি ক্রাইম প্রিভেনশন অ্যাডভাইজারি কমিশনের একজন সদস্য। এই কিছুদিন আগেই মেয়েদের মলেস্টেশন কিভাবে আটকানো যায় এই নিয়ে সে নিজের একটা পেপার পাবলিশ করেছে। সে ল কলেজের একজন খুব ব্রাইট স্টুডেন্ট, সে সাইকোলজি নিয়েও প্রচুর পড়াশোনা করেছে। এবার ভাবুন এইরকম একজন দুর্দান্ত প্রোফাইলের ছেলেকে কিভাবে একজন সিরিয়াল কিলারের সাথে মেলাবে পুলিশ। যে আইনের রক্ষক সেই আসলে সিরিয়াল কিলার, এগুলো আমরা বিভিন্ন সিনেমা সিরিজে দেখেই থাকি, কিন্তু বাস্তবেও যে এমনটা ঘটতে পারে এটা ভাবা না সত্যি একটু কঠিন। কেউ তখন জানতে পারেনি মনোবিজ্ঞান এবং ল নিয়ে পড়া এই ছেলেটি নিজের জ্ঞান কোন কাজে লাগাচ্ছে। ঠিক এই সুযোগটাই পেয়ে গেল টেড। ইনভেস্টিগেশন তখনও পুরোদমে চলছে। সে সুযোগ পেল ইউনিভার্সিটি অফ উটাতে। সেখানে সে সেটেল করে গেল, সুতরাং তার কর্মক্ষেত্র বদলে গেল ডিসি থেকে উটাতে। এরপর 2রা সেপ্টেম্বর সে খুন করলো একজন হিচহাইকারকে, 2রা অক্টোবর একটি 16 বছরের মেয়েকে, 18ই অক্টোবর একটি 17 বছরের মেয়েকে। পরে জানা গিয়েছিল এই খুনগুলো করার পর সে প্রত্যেকের চুলে শ্যাম্পু করেছিল, তাদের নতুন পোশাক পরিয়েছিল, তাদের মুখে মেকআপ করেছিল, আর তারপর তাদের মৃতদেহকে ধর্ষণ করেছিল। ধর্ষণ করা হয়ে গেলে কোনো কোনো মেয়েকে সে চপার দিয়ে কুচো কুচো করে কাটত, কোনো মেয়ের মাথা কেটে সে নিজের ফ্ল্যাটে সাজিয়ে রাখত। এইভাবে একের পর এক হত্যা নাড়িয়ে দিল উটা পুলিশকে। তারা প্রচণ্ড তৎপর হয়ে উঠেছিল। তাদের তৎপর হয়ে ওঠার আরও একটা কারণ ছিল, শেষ যে মেয়েটিকে বান্ডি খুন করেছে সে ছিল ওখানকার পুলিশ চিফের মেয়ে। কিন্তু কি বলুন তো, আজকের দিনে হলে টেড বান্ডিকে ধরা হয়তো অনেকটা সহজ হতো, কিন্তু 80s কথা আমরা বলছি, তখন টেকনোলজি এতটা উন্নত ছিল না। আর টেড বান্ডি নিজেও ছিল সময়ের থেকে অনেক বেশি এগিয়ে। টেকনোলজির অভাবেই পুলিশ বারবার টেড বান্ডির কাছে হেরে যাচ্ছিল। কিন্তু এই সময় তারা একটা চমৎকার হেল্পিং হ্যান্ড পেয়ে গেল। টেডের স্কেচ দেখে উটা পুলিশের সাথে যোগাযোগ করল এলিজাবেথ ক্লফার। ইনি ছিলেন টেডের এক্স গার্লফ্রেন্ড। তিনি বললেন যে টেডের সাথে এখনও নাকি তার ফোনে কথাবার্তা হয়। এছাড়াও কয়েকদিন আগেই একটি মেয়েকে পুলিশ সেজে ট্র্যাপ করার চেষ্টা করেছিল টেড। মেয়েটিকে বলেছিল যে বাইরে তার যে গাড়িটা রয়েছে সেই গাড়ি থেকে একজন চোরকে সে কিছু চুরি করতে দেখেছে, মেয়েটি যেন এক্ষুনি তার সাথে পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট লেখায়।
কিন্তু ততদিনে টেডের দুর্নাম তো ছড়িয়ে পড়েছে। মেয়েটি তার কথায় বিশ্বাস করেনি, তার পাতা ফাঁদে পা দেয়নি। পরবর্তীতে সেই মেয়েটিও এসে টেড বান্ডির স্কেচ দেখে তাকে আইডেন্টিফাই করে। কিন্তু ততদিনে টেড নিজের খুনের জায়গা আবার বদলে নিয়েছে। উটা থেকে এবার সে চলে গেছে টেক্সাসের কলোরাডোতে। সেখানেও একের পর এক ঘটতে থাকলো ওই হাতে স্লিং বাঁধা যুবকের কোনো মেয়ের কাছে সাহায্য চাওয়া, তারপর তার মাথায় আঘাত করে তাকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে খুন। অনেক কেসে পুলিশ এমনও দেখেছে যে ভিকটিম যে পোশাক পরে নিরুদ্দেশ হয়েছিল তার লাশ যখন পাওয়া যাচ্ছে তখন তার গায়ে যে পোশাক রয়েছে সেটা ভিন্ন। হত্যালীলা শুরু হয়েছিল 1974-এ, হত্যালীলা চলল গোটা 1975 এবং 76 জুড়ে। কিন্তু অবশেষে পুলিশের হাতে এলো খানিকটা টেকনোলজিক্যাল হেল্প। তখন একটা ক্রিমিনাল ডাটাবেস হাতে পেল পুলিশ। সেখানে 26টা খুনের স্টাইলের সাথে টেড বান্ডি স্টাইল পুরোপুরি মিলে গেল। কিন্তু খুনিকে আইডেন্টিফাই করা বা তার করা খুনগুলো আইডেন্টিফাই করা আর খুনিকে ধরা দুটো তো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, তাই না? ততদিনে টেড বান্ডি লাফিয়ে বেড়াচ্ছে এক স্টেট থেকে আরেক স্টেটে, এক জায়গায় সে বেশি দিন থাকছে না। কিন্তু এর মধ্যেই উটা পুলিশ দেখতে পেল একটা ব্রাউন কালারের ফোক্সওয়াগন বেটল। পুলিশের সন্দেহ হলো, সেই গাড়িটাকে পুলিশ আটক করলো। সে গাড়িতে প্যাসেঞ্জার সিট বলে কিছু নেই। গাড়ি থেকে পাওয়া গেল স্কি মাস্ক, ক্রোবার, স্লিং, এই সমস্ত জিনিস। গাড়ির ড্রাইভারকে নিয়ে মালিকের বাড়ি গেল পুলিশ, কিন্তু সেখানে সন্দেহজনক কিছু না পাওয়ায় পুলিশ মালিককে ছেড়ে দিতে বাধ্য হলো। কিন্তু গাড়িটার ওপর পুলিশ 24 ঘন্টা নজর রাখতে লাগলো। কিছুদিন পরে সেই যে গার্লফ্রেন্ডের কথা বলছিলাম না, এক্স গার্লফ্রেন্ডের কথা বলছিলাম না টেডের, তার সাথে পুলিশ যোগাযোগ করলো। তিনি ডেসক্রিপশন শুনে টেডকে আইডেন্টিফাই করলেন এবং বললেন যে পুলিশ যে জিনিসগুলোকে দেখে মনে হয়েছে পুলিশের যে জিনিসগুলো একদমই সন্দেহজনক নয়, সেগুলো তো টেডের কাছে থাকারই কথা নয়। প্লাস্টার অফ প্যারিস, প্রচুর ওই কিচেন নাইফ, কিংবা সবথেকে বড় কথা হচ্ছে প্রচুর মেয়েদের জামা কাপড়। এই জিনিসগুলো কি করছে টেড বান্ডির বাড়িতে? আবার উঠে পড়ে লাগলো পুলিশ। কিন্তু ততদিনে টেড নিজের গাড়িটাই বিক্রি করে দিয়েছে। তবু পুলিশ সেই গাড়িটা খুঁজে পেল। এবার ফরেন্সিক টিমের প্রচুর খোঁজাখুঁজির পর সেই গাড়িতে পাওয়া গেল মেয়েদের চুল, ভিকটিমদের চুল। কিন্তু এতে কি প্রমাণ হয়? এতে বড়জোর কিডন্যাপিংয়ের চার্জ আসতে পারে, বড়জোর ওই অ্যাসল্টের চার্জ আসতে পারে, তার বেশি তো কিছু না। কদিনে জেল হয় তাতে? টেড বান্ডির বাবা মা তাকে $15,000 ফাইন দিয়ে জেল থেকে ছাড়িয়ে নিয়ে গেল। পুলিশ কিন্তু লেগে রইল এবং এই লেগে থাকার ফল তারা হাতে নাতে পেল। তারা এমনভাবে কেসটা সাজালো যাতে একটা খুনের দায় অন্তত এই টেড বান্ডির মাথার ওপর দেওয়া যায়। অবশেষে টেড বান্ডিকে পুলিশ গ্রেপ্তার করলো এবং তার স্থান হলো উটা স্টেট প্রিজনে। অন্যান্য খুনগুলোর মামলা কিন্তু তখনও চলছে, সেগুলোর কিন্তু নিষ্পত্তি হয়নি। একদিন টেড বান্ডির উকিল তাকে পরামর্শ দিল যে তুমি খুনগুলোর কথা স্বীকার করে নাও, আমি চেষ্টা করব তোমার যেন ফাঁসি না হয়। সেদিন আদালতে গিয়ে টেড বান্ডি বলল যে আমার কেস আমি নিজে লড়বো, আমি একটা খুনও করিনি আর আমার কোনো উকিলও নেই। কত বড় চাল যে এটা ছিল তখনও পুলিশ ধরতে পারেনি। ইউএসের নিয়ম হচ্ছে যে অপরাধী নিজের কেস নিজে লড়বে তাকে হাত করা পড়ানো যাবে না। তো একদিন টেড বান্ডি বলল যে তার কেস লড়ার জন্য একটু রিসার্চের প্রয়োজন। রিসার্চের নাম করে সে গেল লাইব্রেরিতে এবং সেখান থেকেই 1977-এর 7ই জুন জেল থেকে পালালো টেড বান্ডি। কিন্তু পুলিশ তখন অত্যন্ত তৎপর ছিল এই টেডের বিষয়ে। 13 তারিখের মধ্যে পুলিশ তাকে আবার গ্রেপ্তার করলো। এবার কিন্তু তাড়াহুড়ো করলো না টেড। সে 6 মাসের সময় নিল, জোগাড় করলো ওই যে প্রিজনে তাকে বন্দি করা হয়েছে সেই প্রিজনের একটা ফ্লোর প্ল্যান আর একটা হ্যাক শ। রোজ বিছানা থেকে মেঝেতে লাফিয়ে লাফিয়ে সে পরীক্ষা করত কত দূর ঝাঁপ মারলে এবং কোন অ্যাঙ্গেলে ঝাঁপ মারলে চোট লাগার চান্স সব থেকে কম। অবশেষে এলো সেই দিন, 30শে ডিসেম্বর। বিছানায় পরপর অনেকগুলো বই সাজিয়ে বেশ খানিকটা সিঁড়ির মতো করে ঢাকা দিয়ে রাখা, এতদিন ধরে যে সে ছাদে ফুটোটা করেছে সেই ফুটো দিয়ে বেরিয়ে লাফ মেরে সে দোতলা থেকে পড়ল নিচে এবং গা ঢাকা দিল জেলেরই এক কর্মচারীর বাড়িতে। তারপর তারা যখন সিনেমা দেখতে বেরিয়ে গেল তখন সে সেই বাড়ি থেকে বেরিয়ে ঝাঁপ মারল সামনের নদীতে এবং সোজা গিয়ে উঠল অ্যাসপেন মাউন্টেনে।
ততদিনে 150 পুলিশ তাকে খুঁজতে শুরু করে দিয়েছে। পুলিশের সাথে যোগ দিয়েছে, ভাবুন কতটা হাই প্রোফাইল, পুলিশের সাথে যোগ দিয়েছে স্বয়ং FBI পর্যন্ত। টেড কিন্তু নড়বার নামটা করল না। সেই অ্যাসপেন মাউন্টেনেই ছ দিন গা ঢাকা দিয়ে বসে রইল। এই পাহাড়ে থাকাকালীনই একদিন সন্ধেবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে সে বাইরে বেরিয়েছিল এবং রাস্তা চিনতে পারছিল না। অনেকক্ষণ নাকানি চোবানি খাওয়ার পর হঠাৎই ভাগ্য খুলে গেল তার। সে একটা গল্ফ কোর্সের সামনে একটা গাড়ি পেল, চাবি লাগানো গাড়ি। ব্যাস, এবার তাকে পায়কে। সেই গাড়ি নিয়ে শিকাগো আটলান্টা হয়ে সোজা গিয়ে উঠল ফ্লোরিডায়। টেড তখন আহত বাঘ, আগের চেয়েও অনেক বেশি মারাত্মক আর ডেসপারেট। 1978-এর 15ই জানুয়ারি, মাত্র 15 মিনিটের মধ্যে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, স্টেট ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার 3টি মেয়েকে 3টি আলাদা আলাদা ঘরে সে অ্যাট্যাক করলো, যার মধ্যে 2জন আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি হলো। তারপর কাছের একটা অ্যাপার্টমেন্টে আরও একটি মেয়েকে সে অ্যাট্যাক করলো। পুলিশ সেখান থেকে খুঁজে পেল টেড বান্ডির বিখ্যাত প্যান্টিহোস মাস্ক এবং সঙ্গে তার হেয়ার আর স্পাম স্যাম্পেলও পুলিশ খুঁজে পেয়েছিল। এরপর জ্যাকসনভিলে একটি 12 বছরের মেয়েকে সে খুন এবং ধর্ষণ করে। তবে একটা জিনিস কি জানেন তো, সবার পাপের খড়াই একদিন না একদিন ঠিক পূর্ণ হয়। টেড বান্ডিরও সময় ফুরিয়ে আসছিল। জ্যাকসনভিল মার্ডারের কিছুদিন পরেই একজন পুলিশ অফিসার নিতান্ত সন্দেহের বশেই টেডের গাড়িটা আটকায় এবং টেডকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। টেড ভয় পেয়ে যায় এবং পুলিশ অফিসারের পায়ে লাথি মেরে সে পালাবার চেষ্টা করে। পুলিশ অফিসারও সচেতন ছিল, সে সঙ্গে সঙ্গে তাকে গুলি করে। গুলি তার গায়ে লাগেনি, কিন্তু সে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। পুলিশ তাকে ধরে নিয়ে যায় থানায়। তখন ওই অফিসার জানতেন না যে তিনি কাকে অ্যারেস্ট করেছেন এবং এই অ্যারেস্টের ফলে ঠিক কতজনের আত্মা শান্তি পাবে। গাড়ি চলাকালীন টেড বান্ডি পুলিশ অফিসারকে বলেছিল, আই উইশ ইউ হ্যাড কিল্ড মি। থানায় শনাক্ত করা হলো টেড বান্ডিকে। মামলা আবার শুরু হলো, কিন্তু এবার প্রমাণ জোগাড় করতে আর কোনো অসুবিধে হলো না। ইউএসএতে এই প্রথম কোনো অপরাধীর মামলা বিচার লাইভ টিভিতে দেখানো হলো। বিচারে টেড বান্ডিকে ডেথ সেন্টেন্স দেওয়া হলো। ভেবেছিলাম আজকের গল্পটা এখানেই শেষ করব, কিন্তু নিজের ডেথ সেন্টেন্স পিছনোর জন্য টেড যে সমস্ত কাণ্ডগুলো করেছিল সেগুলো বলার লোভ সামলাতে পারছি না। টেড এতগুলো মেয়েকে খুন করার পরেও আদালতে তাকে ডিফেন্ড করছিল, প্রচণ্ডভাবে ডিফেন্ড করছিল একটি মেয়ে। খোলা আদালতের মধ্যে টেড এই মেয়েটিকে প্রপোজ করে বসে এবং তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তাদের একটি বাচ্চাও হয়। তার ফাঁসি এই কারণে বেশ কিছুদিন পিছিয়ে যায়, কিন্তু কতদিনই বা পিছবে। এরপর নতুন চাল, টেড বান্ডি একদিন ওপেনে স্বীকার করলো যে হ্যাঁ, সে খুন করেছে, সে একজন সিরিয়াল কিলার, সে 30টা খুন করেছে। সে পুলিশকে বলবে যে এই খুনগুলো সে কিভাবে করেছে এবং ভবিষ্যতে যাতে তার মতো সিরিয়াল কিলার আর জন্মাতে না পারে সেই কাজে পুলিশের হেল্প হবে। তার বদলে তার ডেথ সেন্টেন্সটা একটু পিছিয়ে দিলেই হবে। পুলিশ কর্তৃপক্ষ তার কথা মেনে নিল এবং শান্ত হয়ে বসে তার সমস্ত কথা শুনল। কিন্তু তারপর হলো বিশ্বাসঘাতকের সঙ্গে বিশ্বাসঘাতকতা। সমস্ত কথা শোনার পর পুলিশ বলল তার ডেথ সেন্টেন্স একদিনও পিছনো হবে না। অবশেষে 1989-এর 24শে জানুয়ারি তাকে বসানো হলো ইলেকট্রিক চেয়ারে। প্রাণদণ্ডের ঠিক আগে টেড বান্ডি বলেছিল যে আমি চাই তোমরা আমার ভালোবাসা আমার পরিবার এবং বন্ধুদের কাছে পৌঁছে দিও, কিন্তু তাকে কথাও শেষ করতে দেয়নি পুলিশ। তাদের আর অত ধৈর্যই ছিল না টেড বান্ডির কথা শোনার মতো। একদিকে ওই ইলেকট্রিক চেয়ারের হাতল টানা হলো এবং অন্যদিকে গোটা ইউএস জুড়ে উৎসব শুরু হলো। চারিদিকে বাজি ফাটতে শুরু করলো, যেন রাবণ বধ হচ্ছে। আচ্ছা, আজকের কেসটা আপনাদের কেমন লাগলো? আমরা একটু টেস্ট চেঞ্জ করার জন্য ইন্ডিয়ান কেসগুলো থেকে ওয়ার্ল্ড কেসগুলোর দিকে মুভ করলাম। না, এরপর থেকে সব ওয়ার্ল্ড কেসই শোনাবো, ইন্ডিয়ার কেস আর শোনাবো না এমনটা না। আপনারাই বরঞ্চ আমাদেরকে কমেন্টে বলুন যে আপনারা কোন কোন কেস ভবিষ্যতে আমাদের মুখে শুনতে চান। আমরা চেষ্টা করব সেই কেসগুলো আপনাদের জন্য তুলে আনার। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যাবার আগে। শুভরাত্রি।